নমস্কার, বিশ্ব বাংলা সংবাদে আপনাদের স্বাগত। ক্যামেরায় সুদীপ্তর সঙ্গে আমি জয়িতা রয়েছি। আর দেখতেই পাচ্ছেন আমাদের সঙ্গে রয়েছেন পরিচালক রামকমল মুখোপাধ্যায়। ওনার পরিচয়টা আজকে আর আলাদা করে কিন্তু দিতে হচ্ছে না, কারণ প্রথম ছবি থেকেই, বাংলা ছবি থেকেই উনি একেবারে ছক্কা মেরে চলেছেন। মাত্র 3 দিন রিলিজ করেছে বিনোদিনী, একটি নটির উপাখ্যান। আর রিলিজ হতেই হল ভরে উঠেছে, হাততালি পড়ছে। প্রথম ভেবেছিলাম কিভাবে তৈরি সেটা নিয়ে আড্ডা মারবো, কিন্তু এখন মনে হচ্ছে সেই অনুভূতিটা আগে জিজ্ঞাসা করি। হ্যাঁ, কারণ এখন তো দর্শকদের কাছে পৌঁছে গেছে সিনেমাটা, আর দর্শকদের খুব ভালো লাগছে, সেটাই একটা বিশাল বড় প্রাপ্তি। এটা একটা 5 বছরের একটা লম্বা স্ট্রাগল। শুধু আমার একার নয়, এটা আমার সাথে সাথে আমার রুক্মিণীরও একটা বিশাল বড় স্ট্রাগল, যে এরম ধরনের, যেটা সব জায়গায় আমরা বলছি যে হিরোর বাজেটে হিরোইনের ছবি, তো এই বড় মাউন্টিং করে ছবিটা তৈরি করা, ছবিটাকে রিলিজ করা, ছবিটার পেছনে এই স্বপ্নটাকে না ছেড়ে দেওয়া, সেটাকে চেজ করা, সেটা একটা বিশাল বড় একটা ডেফিনেট একটা বিশাল কঠিন জার্নি তো ছিলই। আর এখন দর্শকরা যখন দেখছে আর ভালো লাগছে, তাদের হলে যাচ্ছি আমরা দেখছি অনেকেই এসে কান্নাকাটি করছেন, বলছেন যে এত সুন্দর ছবি আমরা রিয়েলি এক্সপেক্ট করিনি যে বিনোদিনী রাশির ওপর আপনি এইভাবে দেখাতে পারবেন বা এইভাবে বলবেন। সেটা ভীষণ এক্সাইটিং লাগছে আমাদের সবার। আমার যেটা দেখতে গিয়ে রামকমল প্রথমেই মনে হলো যে একটা পুরুষ কেন্দ্রিক যেরকম ছবি আমরা দেখি, তাইতে হিরো মারছে, একা হিরো 5 জন ভিলেনের সঙ্গে ফাইট করছে, এবং তাইতে হলে সিটি পড়ছে, ক্ল্যাপ হচ্ছে, অনেক কিছু হচ্ছে। কিন্তু একজন হিরোইন, একজন পিরিয়ডিক্যাল হিরোইন, তিনি ডায়লগ বলছেন আর তাইতে ক্ল্যাপ করছে। কেমন লেগেছে? এইটা একটা সত্যি ভালো অনুভূতি। জয়িতা একদম পারফেক্ট বলেছো, যে আমরাও ভাবিনি যে এইভাবে দর্শকরা আপ্লুত হবে আর এইভাবে তারা করতালি দিয়ে তাকে, তার সংলাপগুলোতে এত করতালি পড়বে। এবং বিনোদিনী অবভিয়াসলি শি ইজ দ্য হিরো, বাট হিরোইন, বাট দ্য হিরো অফ দ্য ফিল্ম। বাট সেইটাই তার সংলাপে, তার জীবনযাত্রা, আসলে কি হচ্ছে বলতো, সিনেমাটা দেখতে দেখতে মানুষ যখন ঢুকে যাচ্ছে বিনোদিনীর চরিত্রের মধ্যে, বা বিনোদিনীর কষ্টটা তারাও ফিল করতে পারছে, তখন বিনোদিনী আনন্দে তারা হাসছে, বিনোদিনীর দুঃখে তারা কাঁদছে, বিনোদিনীর জয়েতে তারাও জয়িত হচ্ছে, যদি বলা যায় বাংলায়, যাই এরকম কোনো কথা আছে কিনা। কিন্তু হ্যাঁ, রিয়াকশনটা তখনই আসে যখন তারা বিনোদিনীকে ফিল করতে পারছে ভেতর থেকে, একাত্ম হতে পারছে। আর এটা সত্যি কথা যে যখন বিনোদিনীর কয়েকটা ডায়লগস তো আছেই, রামকৃষ্ণের ডায়লগও ক্ল্যাপ পড়ছে, কিন্তু মূলত বিনোদিনীর ডায়লগ, বিনোদিনীকে লোকেরা সত্যি খুব আপন করে নিয়েছে। আর এখানেই আমরা কিন্তু এতক্ষণ ধরে বিনোদিনীর কথা বলছি, আমরা কিন্তু এখনো রুক্মিণী মৈত্রের কথা বলিনি। আমরা এখন কলকাতা, হ্যাঁ কলকাতা এখন বিনোদিনী রুক্মিণী, কারণ রুক্মিণী যেভাবে সিনেমাটার প্রচার করছে, যেভাবে সিনেমাটা দর্শকদের কাছে নিয়ে যাচ্ছে, সে প্র্যাকটিক্যালি জয়িতা রুক্মিণী ধরে নাও 1 মাস মতন প্রপার্টি বোধহয় শোয়নি, ঘুমোয়নি, দিনের মধ্যে হয়তো 1 ঘন্টা 2 ঘন্টা 3 ঘন্টা ঘুমানোর সুযোগ পেয়েছে। এই যে ও যে নিজে যে এই খাটুনিটা, এই কষ্টটা যে ও সিনেমাটার প্রতি দিচ্ছে, আর পুরোটাই কিন্তু বিনোদিনী দাসীর প্রতি দেওয়া, সিনেমাটার প্রতি দেওয়া, একটা বাংলা দর্শককে নতুন কিছু উপহার দেওয়ার একটা চেষ্টা। এই চেষ্টাটা ওর সাপোর্টের, ওর সাপোর্ট ছাড়া এটা সম্ভবই হতো না। কারণ ও যেভাবে বেরোয়, তোমরা নিজেরা মিডিয়াতে আছো, তোমরা দেখছো কিভাবে দিন নেই রাত নেই কাজ করছে, আর কিন্তু ও নানান রকম ভাবে গত একটা স্টাইলে যে ছবিটা প্রমোট করা হচ্ছে সেটাও নয়, কিন্তু কারণ ওইভাবে ছবিটা তো পৌঁছানো যাবে না। এই ছবিটা একটা প্রথমত বায়োপিক, এই ছবিটার একটা দর্শক আলাদা, এই ছবিটার কি সেই সঠিক দর্শকের কাছে নিয়ে যেতে হবে। আমি যদি একটা রেগুলার সিনেমার মতন প্রমোট করে দিই, তাহলে তো সেটা লোকে বুঝতে পারবে না, তাহলে ভাবে যে এটা একটা অনেকগুলো ছবির মধ্যে এটা একটা ছবি, কিন্তু এটা অনেকগুলো ছবির মধ্যে একটা ছবি নয়। এটা প্রথম বায়োপিক, এটা প্রথম মহিলা, প্রথম বায়োপিক, প্রথম মহিলার ওপরে একটা বাংলা বায়োপিক, বহু বছর পরে সেটা হলো। আচ্ছা, আপনার কাছে রুক্মিণী কি বিনোদিনী হিসেবে প্রথম পছন্দ ছিলেন? কথা বলতে বলতে কফিও এসে গেছে আমাদের, একদম আমি দিচ্ছি কফি, আপনি কফি খাবেন তো? একদম, এটা বোধহয় আমার, এটা বোধহয় ম্যামের কফি। থ্যাংক ইউ। হ্যাঁ, তো কফি না হলে কি করবো, সবাই আমরা একটু কফি দরকার। তো আমি একটা প্রশ্ন করি, রুক্মিণী ছাড়া আর কে হতে পারতো বলুন তো আমাকে এবার? ওই ক্রেজটা আপনার ভালো লেগেছিল তো রুক্মিণীর?
আমি জিজ্ঞেস করতে চাইছি, আপনি বলুন রুক্মিণী ছাড়া আর কাকে কাস্ট করলে ভালো হতো? এই মুহূর্তে রুক্মিণী আর বিনোদিনী এত সমার্থক হয়ে গেছে যে সত্যি অন্য কারোর কথা ভাবা যাচ্ছে না। এটাই মানে একটা কি হয়, যখন সিনেমা আমরা করি তখন না আমাদের একটা ভিশন থাকে, আমরা ভাবি যেটা দেখতে কেরম হবে, কীরকম ভাবে আমি দেখাবো। প্রথম দেখাটা নিজেকে দেখতে হয়, তারপর সেই দেখাটা আমাকে অভিনেত্রীকে বোঝাতে হয় যে আমি এরমভাবে দেখাতে চাই, সেও তখন সেভাবে দেখা শুরু করে। এই যে এই দেখাটা বেসিক ভিউইং অফ দ্য ফিল্ম, যখন ফিল্মটা হয়নি সেটা হচ্ছে একটা ইমাজিনেশন। তা আমি কী করতে চাইছি, কী ধরনের ছবি আমি আনতে চাইছি, এইটা খুব ইম্পর্টেন্ট। সেটা কিন্তু রুক্মিণী ডে ওয়ান থেকে বুঝতে পেরেছিল বলে আমার সঙ্গ দিয়েছিল সে। তাই জন্যে আমার কোথাও গিয়ে মনে হচ্ছিল যে রুক্মিণীর মধ্যে সেই বুদ্ধিদীপ্তটা আছে। রুক্মিণী পড়াশোনা করে, রুক্মিণী বই পড়ে, কবিতা পড়ে, রুক্মিণী ফ্যাশন সম্বন্ধে যথেষ্ট ওয়াকিবহল। রুক্মিণী হিন্দি সিনেমা করেছে বম্বেতে, আর বাংলাতে তো যথেষ্ট সাকসেসফুল, মানে অনেকগুলো ছবি করেছে, অনেক, তার মধ্যে লাস্ট ছবি মানে বুমারাং টেক্কা সবই হিট। তো এইগুলো তো আছে, কিন্তু আমি যখন রুক্মিণীর কাছে অ্যাপ্রোচ করি তখন কিন্তু রুক্মিণী 2টো সিনেমা করতে যাবে, 5 বছর আগের কথা। হ্যাঁ, তো সেই সময় থেকে রুক্মিণীর জার্নি আর এখন রুক্মিণী যা, তো অবভিয়াসলি মানে রুক্মিণী আজকে সেটা সবাইকে প্রমাণ করে দিয়েছে যে সে তার নিষ্ঠতার একাগ্রতা দিয়ে, যেভাবে আমরা রুক্মিণীকে দেখি একেবারে আরবান একজন মহিলা, খুব স্মার্ট, সেইখান থেকে এই ভেঙে চুরে তাকে নিয়ে এসছেন আপনি। কারণ আরেকটা রিজন হচ্ছে যে আমি কন্টেম্পোরারি অডিয়েন্সের কাছে পৌঁছতে চাই, জেন জির কাছে, কারণ রুক্মিণী ইজ ইউথ আইকন। রাইট। এখনকার প্রজন্ম রুক্মিণীকে পছন্দ করে, জানি তার ফ্যাশনটা লাইক করে, সব কিছু, মানে এখনকার জেনারেশনের কাছে রুক্মিণী একটা বড় স্টার। তো আমি যদি রুক্মিণীকে বিনোদিনী করি তাহলে আমি এখনকার জেনারেশনটাও আমি পাবো অ্যাটেনশনটা, হ্যাঁ আজকে আমাদের সময় আমাদের যুগের দাঁড়িয়ে আমাদের মতন একটা মেয়ে বিনোদিনী পারফরমেন্সটা করছে বা রোলটা ক্যারেক্টারটা করছে, তো সেটাও একটা বিশাল বড় প্লাস পয়েন্ট। এবং এই যে আপনি সব জায়গাগুলো দেখিয়েছেন যে চৈতন্য করার আগে রুক্মিণী মানে বিনোদিনী রেগুলার সকালবেলায় গঙ্গা স্নান করতেন এবং একেবারে মাটিতে বসে অভিষেক খেতেন, এভাবে ছবিতে এই সমস্তগুলো আছে। এখনো যারা জাননি আমি বলবো এক্ষুনি চলে গিয়ে একবার দেখে নিন। এই ছবিটা কিন্তু শুধুমাত্র একটা সিনেমা নয়, এটা কিন্তু একটা ডকুমেন্টারি টাইপ সিনেমা, এর মধ্যে কিন্তু সব সত্য জিনিস রয়েছে। এবং এই জিনিসে তো রোজ গিয়ে ওইভাবে রুক্মিণী স্নান করেছেন না, মানে রুক্মিণী স্নান করেনি, বিনোদিনী স্নান করতেন। কথা হবে রুক্মিণীর যে অনুধাবন, রুক্মিণীর যে ডেডিকেশন টুয়ার্ডস দ্য ক্যারেক্টার। রুক্মিণী যখন এই গঙ্গার শটটা দিয়েছে তার আগে রুক্মিণীর বিশাল জ্বর, তার আগে চৈতন্যটা শ্যুট করেছে, চৈতন্য শ্যুট করার পরই রুক্মিণীর একটা সাংঘাতিক রকম জ্বর হয় এবং রুক্মিণীর সাথে সাথে পুরো ইউনিটের জ্বর হয় এবং আমাদের শুটিং বন্ধ হয়ে যায়, কারোর 102, কারোর 3, কারোর 4 এরকম জ্বর। তারপরে যখন আমরা 1 সপ্তাহ পরে রিজিউম করি শ্যুট, সবাই যখন একটু একটু ঠিক হয়, তখন আমাদের ওই শটটা হচ্ছিল যে গঙ্গায় উনি ওই ডুব দেবে আর কি, মানে ওই সিনটা আমরা শ্যুট করছি যে সকালবেলা ভোরবেলা উঠে বিনোদিনী যেমন ঘাটে যেতেন এবং গঙ্গায় ডুব দিতেন ইত্যাদি। তো সেই শটটা নেওয়ার সময় তখন আমার মনে হয়েছিল যে মানে পাশে গরম জলের বালতি রাখা আছে, ঠান্ডা জলে ডুব দেওয়ার পরই যাতে গরম জলে দিয়ে যাতে জ্বর না এসে যায়। আবার ওই প্রিকশনগুলো তো নেওয়া হয়েছিল, কিন্তু শুটিংয়ে তো সবসময় সম্ভব হয় না, জোয়ার ভাটা আসছে ইত্যাদি ইত্যাদি নানান রকম প্রতিকূলতার মধ্যে দিয়ে যেতে হয়। কিন্তু রুক্মিণীর চরিত্রটার মধ্যে এতটাই ঢুকে গেছিল যে ও কিন্তু কিছু কেয়ার না করে, জ্বর হোক যাই হোক, ও কিন্তু ওই ঠান্ডা জলের মধ্যে ভোরবেলা দাঁড়িয়ে কিন্তু সেই শটটা দিয়েছে, যেটা ট্রেলার টিজারও আছে, সিনেমাতে তো অনেক ডিটেলে আছে। এই ছবির আর একটা পার্ট, মানে বিনোদিনী বলতে গেলে রুক্মিণী এত বেশি এসে যায় যে আড্ডায় ওই পার্টটা কোনোভাবেই বাদ দেওয়া যায় না। অনেকবার অনেকে আপনাকে প্রশ্ন করছেন, কিন্তু এটা বাদ দেওয়া যাবেই না। কিন্তু তার সঙ্গে আর একটা খুব ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে এই ছবির গান। এই ছবিতে আপনি রবীন্দ্রনাথের গান ব্যবহার করেছেন, আপনি কন্টেম্পোরারি গান ব্যবহার করেছেন এবং সবচেয়ে উল্লেখযোগ্য আপনি হিন্দি গান ব্যবহার করেছেন। এই বিনোদিনী এবং হিন্দি গান, এটা মাথায় কি করে এলো? এটার ভালো প্রশ্ন করেছেন আপনি, কারণ গানটার পুরো ডিপার্টমেন্টটা কিন্তু সৌরেন্দ্র আর সৌম্যজিৎ, ওদের প্রথম সেইভাবে সেই অর্থে দেখতে গেলে প্রথম পূর্ণদৈর্ঘ্যের মিউজিক্যাল সিনেমা। আর আমরা মনে হয় যে ওরা একটা মানে এই সিনেমার প্রাণ, মানে ওরা যদি এই খাটুনিটা না করতো, ওরা যদি এই গবেষণাটা না করতো, তাহলে আমার মনে হয় না যে বিনোদিনী যে ধরনের গান পেয়েছে সেই গানটা বিনোদিনী সিনেমা আমি সেই গানটা উপহার দিতে পারতাম দর্শকদের। নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে যে
আমি অনেক লিরিসিস্ট চেয়েছিলাম, কিন্তু কোনো লিরিসিস্ট আমার মনের মতন হচ্ছিল না বলে বাধ্যতামূলকভাবে, আপনি হয়তো জানেন না যে প্রত্যেকটা গান আমার লেখা। আচ্ছা। তো সেইখান থেকে দাঁড়িয়ে প্রত্যেকটা গানই আমি লিখি। আর হিন্দি যেটা হচ্ছে সেটা হচ্ছে, যেহেতু গুরুমুখ রায় একজন অবাঙালি, ঠিক। এবং গিরিশ ঘোষ যখন তাকে ট্রেন করছেন বিনোদিনীকে, একজন গ্রাম্য মহিলা বা ওই নট সো পলিশড মহিলাকে পলিশ করা, তখন উনি নানান রকম মানে বাংলাও শেখাচ্ছেন, শুদ্ধ বাংলা, বঙ্কিমি বাংলা, নানান রকম। তখন তো বাংলার অনেক রকম ভাষা, অনেক রকম ভাবে অনেক লেখকরা অনেক রকম ভাবে লিখছেন, বিদ্যাসাগর এক রকম ভাবে লিখছেন, বিভিন্ন ধরনের ভাষা, একটা ডায়ালেক্ট ছিল কলকাতা, একদম আদি কলকাতার আদি কলকাতার ডায়ালগ। তো ওই ডায়ালেক্ট গুলো, ওইগুলো সব উনি শেখাচ্ছেন, শেক্সপিয়ার শেখাচ্ছেন, তার সাথে সাথে কিন্তু উনি হিন্দুস্তানি ক্লাসিক্যাল শেখাচ্ছেন। তো এই গানটা হিন্দি গান বললে একটা মিসকমিউনিকেশন হচ্ছে, কারণ এটা হচ্ছে হিন্দুস্তানি গান। এবার আমরা বলতে চাইছি, আমি বলবো যেটা, সেটা হচ্ছে যে কাन्हा तो से हृदय ना जोड़ूंगी, बैरी बांसुरी की धुन पे ना नाचूंगी। তো কাन्हा तो से हृदय ना जोड़ूंगी, बैरी बांसुरी की धुन पे ना नाचूंगी, মানে এটার অনুপ্রেরণা আসছে কিন্তু আমাদের রবীন্দ্রনাথ ঠাকুরের ভানু সিংহের পদাবলী। হ্যাঁ, একদম। রবীন্দ্রনাথ ঠাকুর অলরেডি লিখে দিয়েছেন তখন ভানু সিংহ নামে। তো সেইটা যখন উনি লিখে দিয়েছেন, তার মানে উনি মাইথিলি ভাষা বা ওই ভাষাগুলো ব্যবহার করছেন। আরেকটা জিনিস আপনাকে জানতে হবে, সেটা হচ্ছে তখন কিন্তু অবিভক্ত বঙ্গ, 1862। তার মানে সেই বঙ্গের মধ্যে আমরা বঙ্গ, অঙ্গ, বঙ্গ, কলিঙ্গ, কারেক্ট? তার মানে বিহার ইজ আ পার্ট অফ বেঙ্গল, অ্যান্ড সো ইজ ওড়িশা, অ্যান্ড সো ইজ বাংলাদেশ। ঠিক। সো ইটস আ হিউজ বেঙ্গল। ওই হিউজ বেঙ্গলের মধ্যে তো সবাই অবিভক্ত বাংলাতে, তখন তো তারা তো ওই রাজ্যের মধ্যে তো হিন্দি কথা, বিহারি, ওই যে রবীন্দ্রনাথের বাড়িতে যারা কাজ করতেন তারা তো বিহারি ছিলেন, সেই জন্য সেখান থেকে সেই ওই ভাষাটা শুনে তার মৈথিলিটা যেটা, তো ওই তাই জন্য বলছি সিনেমাটা না দেখলে জাজ করতে পারবে। যার সিনেমাটা যারা দেখছে তাদের একদম প্রশ্নটা মাথায় আসছে না যে কেন এখানে হিন্দি গানটা এলো। একদম। আর এরপরে আসবো যে আপনি চরিত্র নিয়েও কিন্তু অনেক রকমের এক্সপেরিমেন্ট করেছেন, যেমন রামকৃষ্ণ। আমরা সবাই জানি শ্রী শ্রী রামকৃষ্ণদেব এই বিনোদিনীর জীবনে একটা অন্যরকম, বলতে গেলে ধ্রুবতারা ছিলেন, এবং হয়তো গিরিশ ঘোষের প্রভাব যতটা ছিল, সেই ততটা প্রভাবেই বিনোদিনী ওই বয়সে হয়তো রামকৃষ্ণের প্রভাবেই মানে স্টেজ ছেড়ে বেরিয়ে আসতে পেরেছিলেন এক নির্মোহ জীবন। যে সেই চরিত্রে ওই অভিনেতা কি করে ভাবলেন? ওটাও একটা আমার পাগলামি বলতে পারেন, বা হয়তো কোথাও ঈশ্বরই নিয়ে গেছেন আমাকে তার কাছে। কারণ চন্দনের সঙ্গে কাজ করার খুব ইচ্ছে ছিল আমার বহুদিন, সময় সুযোগ হয়ে ওঠেনি বলে করতে পারিনি। চন্দনের সঙ্গে তখন দেখা করলাম এবং চন্দনকে রিকোয়েস্ট করলাম যে চন্দন তো একজন বলিউড অ্যাক্টর, আর ওদের তো পারিশ্রমিক অনেক বেশি হয়, আর চন্দন এখন সাকসেসফুল অ্যাক্টর, অনেক ভালো ভালো কাজ করছে ওটিটিতে, বড় বড় সিনেমা। তো আমি বললাম যে এরকম একটা, তখন ও প্রথমত হা করে আমাদেরকে তাকিয়েছিল, বলছে রামকৃষ্ণ পরমহংস। আমি বলি হ্যাঁ। বলছে আমি, মানে অবভিয়াসলি ও নিজেকে বুঝতেই পারছে না কি আমাকে বদ্ধ উন্মাদ ভেবেছিল। আর স্বাভাবিকভাবে মানে কোনো ডিরেক্টর যদি, আমি যখন আপনাকে এসে বলি যে আমি এখন আপনাকে রানী রাসমণি করবো, তাহলে আপনি আমাদেরকে হায়া করে তাকিয়ে থাকবেন যে মানে আমি রানী রাসমণি। এবার আমি দেখতে পাচ্ছি আপনাকে রাসমণি হিসেবে, কিন্তু আপনি হয়তো বুঝতে পারছেন যে আমি কি করে রানী রাসমণি হবো। ওই জায়গাটা চন্দনের ছিল। তারপর চন্দন কিছুক্ষণ পজ নিয়ে চন্দন নিজের একটা ঘটনা বললো, যে এটা অদ্ভুত একটা ব্যাপার, যে আমার বাবা রামকৃষ্ণের বিশাল বড় ভক্ত, আর বাবাকে জাস্ট কয়েক সপ্তাহ আগেই উনি বাবা গত হয়েছিলেন। তো ওর মনে হলো যে কোথাও গিয়ে হয়তো বাবার আত্মা বা বাবা চাইছে যে ও এই রোলটা করুক, এবং সেই জন্য হ্যাঁ করলো, এবং বললো যে এবার আমি হ্যাঁ করলাম, আমি কিচ্ছু জানি না, কি হবে তাও জানি না, এই পুরোটা তোমাকে সমর্পণ করলাম, তুমি আমাকে দিয়ে করাবে, আমি জানি না কিন্তু আমি কিচ্ছু চাই না। সো ওই জার্নিটা, যে ওখান থেকে আরেকটা, মানে আমি যখন দেবের কাছে অ্যাকচুয়ালি যাই, আমার দুটো কাস্ট ফিক্স ছিল আগে থেকে। দেব তো সবার লাস্টে আসে, রুক্মিণী অ্যাজ বিনোদিনী অ্যান্ড চন্দন অ্যাজ রামকৃষ্ণ ওয়াজ ফিক্সড। ওদের লুক টেস্ট করে সেট করে আমি দেখিয়েছিলাম। তো দেবও যখন ইন্টারভিউ দেয় বা বলে যে রাম, মানে অন্য সব কিছু, রাম সবার আগে বলছে এইটা ফিক্স,
এবার বাকিটা তারপর দেখো তোমরা, মানে রামকৃষ্ণ আর বিনোদিনী আমি চেঞ্জ করবো না কিছুতেই, এইটা নিয়ে করবো সিনেমাটা, বাকিটা সেট করতে হবে। এবং বিনোদিনী নিজেও তো বলেছেন, রুক্মিণী আমাদের চ্যানেলেও আপনারা সবাই শুনেছেন যে উনি বলেছিলেন ওনার যখন এই শুটিং চলছে সেই সময় ওনার পক্ষেও একটা অদ্ভুত সব অলৌকিক ঘটনা ঘটেছিল, ওনারও একদম। জ্বর এসেছিল সেই সময়, অসুস্থ হয়ে পড়তেন, মানে যেটা বিনোদিনীর হতো মঞ্চে, যখন আমরা জানি মঞ্চে মাথা ঘুরে যখন পড়ে উনি যেতেন। মাথা ঘুরে পড়ে যেতেন চৈতন্য করার পর। তো এই ঘটনা এরকম পিরিয়ডিক সিনেমাই কেন আপনার এত পছন্দ? এরপরে আমি তো না প্রথম ছবি এটা আমার পিরিয়ডিক, কারণ এর আগে আমি তো সোশ্যাল ড্রামা করেছি, কেক ওয়াক এশা দিওলের সাথে, সিজনস গ্রিটিং করেছি সারিনা জেটলির সাথে, আর গত বছর জাতীয় পুরস্কার পেয়েছি এক দুয়ার জন্য, সেটা এশা দিওলের সাথে। এর মধ্যখানে কয়েকটা ব্রোকেন ফ্রেম বলে একটা শর্ট ফিল্ম আছে, শুভ বিজয় বলে একটা লং অ্যান্ড শর্ট ফিল্ম আছে গুরমিতা দেবিনার সাথে। তো এই অনেকগুলো হিন্দি ছবি, মানে মূলত হিন্দি ছবি করেছি, আর হিন্দি ছবিতে সোশ্যাল ড্রামাই করেছি আমি। পিরিয়ড ফিল্মের প্রতি আমার ভালোবাসা, কারণ আমি নিজে ইতিহাসের ছাত্র, আমি কলকাতায় বড় হয়েছি, পড়াশোনা আমার কলকাতায়। আর আমার সবসময় মনে হচ্ছে যে আমরা ইতিহাসটাকে ফেলে কি করে এগোবো, ইতিহাসটা তো আমাদের ভিত, মানে মানুষ যদি শেকড় ভুলে যায় তাহলে তো সে কি হয়ে যাবে, তাহলে তো সে কচুরি পানা হয়ে ভেসে 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 বেড়াবে। তো আমি বটবৃক্ষ হব না কচুরি পানা হবো, সেটা তো চয়েসটা আমার, মানে আমি কি ধরনের জীবন যাপন করব। সেইখানে গিয়ে মনে হলো যে কোথাও গিয়ে তো আমাদের নিজেদের গল্পগুলো বলতে হবে। আমাদের গল্পগুলো আমরা বলছি না কেন, হঠাৎ করে বলা বন্ধ করে দিলাম কেন, আগে তো বলা হতো। আমি এইটাই বলতে চাইছি যে সেদিনে যখন আমি একটা স্কুলে একটা ইউনিভার্সিটিতে ডিসকাশন করছিলাম, এবং একটা ন্যাশনাল স্কুল অফ ড্রামায় যখন আমাকে আর রুক্মিণীকে আমন্ত্রণ করা হলো দিল্লিতে, এবং আমরা ওখানে গিয়ে যখন কথা বললাম, ওখানেও তো ওরা বললো যে এই পয়েন্টটা তো সত্যি একটা খুব ভ্যালিড পয়েন্ট, যে আপনি ভাবুন না একসময় বাংলা সিনেমার স্বর্ণযুগটা ধরে নিন, বাংলা সিনেমার স্বর্ণযুগে উত্তম কুমার সুচিত্রা সেনের পাশাপাশি একটা সৌমিত্র এবং তনুজা, উত্তম কুমার সুচিত্রা সেন রোমান্টিক কমার্শিয়াল সিনেমা করছেন, তো সৌমিত্র এবং তনুজাও একটা এক ধরনের ছবি করছেন, তার পাশাপাশি তরুণ মজুমদার এক ধরনের ছবি করছেন, তার পাশাপাশি সত্যজিৎ রায় আছেন, মৃণাল সেন আছেন, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। কিন্তু এই পুরোটার পাশাপাশি একটা এক ধরনের সিনেমা হতো যেটা সম্পূর্ণভাবে বন্ধ হয়ে গেল। সেটা কি? সেটা হচ্ছে বেহুলা লক্ষিন্দর, দক্ষ যজ্ঞ, হরিশচন্দ্র, রাজা হরিশচন্দ্র, সাত ভাই চম্পা, এই ছবিগুলো বাম্পার হিট হতো, সুপার হিট হতো। কারণ এই ছবিটা আমাদের মা মাসি বাচ্চা এই যে সব এরা সব গিয়ে দেখতো, কারণ তারা বলতো যে এই দেখ এটা আমাদের ইতিহাস বা এইটা আমাদের গল্প, লোকগাথা, যেটা যেটা একবার আমরা ওই বেদের মেয়ে জ্যোৎস্নার সময় দেখতে পেয়েছি। ওই মাসের বেদের মেয়ে জ্যোৎস্নাটা কি? বেদের মেয়ে জ্যোৎস্না ইজ অ্যাকচুয়ালি নট ইভেন আ লোকগাথা, ইটস আ পপুলার যাত্রা ফ্রম বাংলাদেশ। That's why মানে it almost became like Bengal's Sholay, if I'm not mistaken, মানে শোলের মতনই হিট হয়েছিল বোধহয়, সে মানে হল থেকে নামে না সিনেমা। তো ওই যে ওইটা কেন হলো, কারণ তখন লোকে ভাবলো যে ইস বাঙালির বোধহয় রুচি গেল না, তুমি বাঙালিকে ওটা দাওনি, বাঙালি ওটা রোজ খেত, তুমি হঠাৎ করে বন্ধ করে দিলে শুক্তোটা দেওয়া, যে না এবার বাঙালি বিরিয়ানি খাবে বলে রোজ বিরিয়ানি খাওয়াতে শুরু করতে, হঠাৎ করে যে শুক্তোটা এলো তখন তুমি বলছো যে ইস বাঙালি শুক্তো খেতে পারবে, বাঙালি শুক্তো খেতে রোজ, তুমি বন্ধ করে দিয়েছিলে। তুমি যদি ওটা ডেইলি ডায়েট হিসেবে রাখতে তাহলে ওটা একটা পার্ট অফ বেদের মেয়ে জ্যোৎস্না, একটা ওরম ধরনের ছবি, তার পাশাপাশি অন্যান্য ছবি। ওইটা হচ্ছিল না বলে বেদের মেয়ে জ্যোৎস্না যখন এলো তখন লোক পাগলের মতো বেদের মেয়ে জ্যোৎস্না দেখতে চলে গেল। এইটাই হয় যখন স্বপন সাহা যখন এলেন আমাদের ইন্ডাস্ট্রিতে, উইথ ডিউ রেসপেক্ট অ্যান্ড রিগার্ডস, উনি যে ধরনের ছবি বানানো শুরু করলেন তখন কিন্তু আবার এই তরুণ মজুমদারের সিনেমাটা হারিয়ে গেল, বন্ধ হয়ে গেল করা। কেউ করছে না, কেউ ভালোবাসা করছে না, কেউ পারাবত প্রিয়া করছে না, কেউ দাদার কীর্তি করছে না, ওই ছবিটা বন্ধ হয়ে গেল। ওই জিনিসটা হঠাৎ করে একটা নতুন একটা ছেলে এসে দুম করে একটা দেবশ্রী আর অপর্ণা সেনকে নিয়ে একটা ছোট্ট ছবি করলো, অনেক এদিক ওদিক গুদি লোকের কাছে ধার বিক্রি করে 19 এপ্রিল হলো। মানে কেউ জানে ওনা ছবিটা কি করে রিলিজ হবে না হবে করে কোনো রকম একটা রিলিজ হলো, দর্শক হলে পৌঁছলো, এবং হঠাৎ করে লোকে বললো আরে এই ছবিটা তো আমরা এরকম ধরুন এই ছবিটা ভালোবাসি আমরা দেখতে, হুড়মুড়িয়ে লোকে হলে গিয়ে দেখলো, এবং ঋতুপর্ণ ঘোষের উত্থান হলো। এবং ঋতুপর্ণ ঘোষ ওই ছবিটার আগে ওই গল্পটাই লিখেছিলেন সেইবারের পত্রিকায় পূজাবার্ষিক, একদমই সেটার থেকে। তো এইখানে আমার প্রশ্ন, তাহলে কি আমি জানি কি সাংবাদিক থেকে এই পরিচালক হওয়ার পেছনে ঋতুপর্ণ ঘোষ কি একজন আইডিয়াল?
সাংবাদিক থেকে বলে না, দেখুন ঋতুপর্ণ ঘোষ কিন্তু সাংবাদিক ছিলেন, উনি বোধহয় অ্যাডভার্টাইজমেন্টে ছিলেন অ্যাডভার্টাইজিং ছিলেন এবং একই সঙ্গে আনন্দলোকটাও দেখতে পরবর্তীকালে যখন ঋতুদা যখন আনন্দলোকে, তখন আমি অলরেডি সাংবাদিক, ঋতুদার সঙ্গে আমার খুব মানে ভালো সম্পর্ক ছিল। ঋতুদা যেই পত্রিকায় সাংবাদিক ছিলেন, আমিও বম্বেতে তখন একটা বড় হিন্দি পত্রিকায় সাংবাদিকতা করতে, সিনেমার ম্যাগাজিনে দেখা হলে নানান গল্প করতেন যে তোদের হিন্দি সিনেমা কীভাবে তোরা করিস, ডিল করিস, আমি বাংলা সিনেমা এইভাবে করি ইত্যাদি। তবে না, ঋতুপর্ণ ঘোষকে আমি সাংবাদিক টার্নড ফিল্ম মেকার দেখি না। সাংবাদিকতা থেকে পরিচালনায় এসেছেন খুব কম মনে হয়। আমার মনে হয় হিন্দিতে বোধহয় খালেদ মোহাম্মদ, যিনি জুবেদা করেছেন, উনি ভীষণ নাম করা একজন চিত্র সাংবাদিক, উনি ছিলেন। চিদানন্দ দাশগুপ্ত যদি বলা যেতে পারে, ডেফিনেটলি উনি ছিলেন। তবে ঋতুদা আমার মনে হয় ওয়াজ মোর লাইক সত্যজিৎ রায়, কারণ উনিও ওই ব্যাকগ্রাউন্ড আর ওরকমই ধরনের, মানে সত্যজিৎ রায়কে উনিও মনে হয় কোথাও গিয়ে গুরু মানতেন এবং সত্যজিৎ রায়ের মতন ছবি উনি করার চেষ্টা করতেন বা ইত্যাদি। আপনার ইচ্ছেটা কখন হলো যে আমি একজন সাংবাদিক থেকে চিত্র পরিচালক হব? এই যে বোর্ড জিজ্ঞেস করলেন না, যখন আমি সাংবাদিকতা করছি তখনই, এই যে আপনি যেমন আমার ইন্টারভিউ করছেন, আমিও ইন্টারভিউ করতাম তখন স্টারেদের, সেলিব্রিটিদের, এবং যখন বড় ইন্টারভিউ হয়ে যায়, এখন এটা মিডিয়ামটা আলাদা, আমরা এখন লাইভ করছি বা যখন আমরা তো আগে লিখতাম, তো যখন লিখতে হতো, কপি লিখতে হতো, তো এবার ধরুন বড় ইন্টারভিউ হয়ে গেছে, রবিবার দিনের ইন্টারভিউ যেগুলো বেরোতো আগেকার দিনে, সে কালচারটাই তো চলে গেছে। ফুল পেজ, 3000 শব্দের সাক্ষাৎকার। তো ওই সাক্ষাৎকার লিখতে গেলে তো আপনি একটা মানুষের জীবন সম্বন্ধে জানছেন, তার মানে আপনি যে জীবনে তার একটা কিছু অংশ, একটা টুকরো তার সেদিন লিখলেন আপনি, যে তার জার্নিটা কি, তার উত্থান পতন ইত্যাদি ইত্যাদি, তারপরে একটা গ্রাফ আপনি লিখতে পারেন। ওটা থেকে আমার আইডিয়াটা এলো যে আমি গল্প বলতে পারি। মানে আমি কালকে যদি জয়িতার ইন্টারভিউ করি, জয়িতাকে আমি এমনভাবে ইন্টারভিউ করবো যাতে আমি জয়িতার থেকে জয়িতা মেয়েটাকে, তার আমি একটা গল্প যদি কি বলতে পারি, জয়িতার কলিগরা যেভাবে চেনে আমিও কি সেভাবে চিনি, জয়িতার মা বাবা জয়িতাকে যেভাবে চিনি আমিও কি জয়িতাকে সেভাবে চিনি, নাকি আমি অন্যরকমভাবে চিনতে পারলাম। যদি আমি সেই ইন্টারভিউটা লেখার পর মোস্ট সেলিব্রিটিস ফোন করতে বলতো, খুব সুন্দর লিখেছো, তোমার লেখার এইটা ভালো, তোমার ওই আন্ডারস্ট্যান্ডিংটা ভালো, তখন আমার মনে হতো যে হ্যাঁ, তাদের কাছে হয়তো নতুন একটা আঙ্গিকে আমি তাদের তুলে দিতে পারলাম। নিয়ে শুরু করলাম ছোট গল্প লেখা, যে হ্যাঁ তাহলে আমি গল্প লিখে দেখি, গল্প বলতে পারছি কিনা। গল্প যদি আমি বলতে পারি, তাহলে কোথাও গিয়ে হয়তো আমি একটা কোনদিন সিনেমা বানাতে পারবো। তো এইটা হচ্ছে যে ইটস আ বেসিক জব। মানে আজকে আমার ইন্টারভিউ করতে গিয়ে যদি কোনো লিখতে গিয়ে মনে হয় যে আমি রামকমল নিয়ে লিখিত, যদি লিখতে পারি তাহলে আমি হয়তো একটা রামকমলকে নিয়ে একটা ছোট গল্প লিখি, ছোট গল্প লেখার পর তাহলে রামকমলের জার্নিটা নিয়ে যদি একটা কোনোদিন রামকমলের একটা সিনেমা করি, এরকম। সেক্ষেত্রে আপনার কাজে, বইয়ের ক্ষেত্রেও এবং কাজের ক্ষেত্রেও নারী কেন্দ্রিক, একেবারে ইন্টারভিউ শেষের দিকেই আমরা চলে এসেছি, এইটা আমার জানতেই হবে যে নারী কেন্দ্রিক এত বিষয়টা কেন, বা এটা কি আপনি আসে নাকি আপনি উদ্দেশ্যভাবেই করেন এটা? অনেকে অনেক রকমভাবে মানে বিচার করে। আজকের দিনে যেহেতু আমি কোনোটাই বেশি জাজ করি না বা আমি জাজমেন্টাল নই, লোকে হয়তো ভাবে যে আমি ভীষণ কোমল বলে হয়তো আমি নারী কেন্দ্রিক ছবি পছন্দ করি করা। লোকে হয়তো এটা বলে যে যেহেতু আমি আর্ট অ্যান্ড কালচার নিয়ে পড়াশোনা করেছি বা আমার স্টাডিজটা আর্টস নিয়ে, সেই জন্য কোথাও গিয়ে হয়তো আমার মধ্যে একটা ফেমিনিজম ব্যাপার আছে, সেই জন্য আমি নারী কেন্দ্রিক ছবি করি। এগুলো সবই পড়ি, নানান রকম কমেন্টসও পড়ছি আমি ফেসবুকে, যেমন ভালোটা আছে খারাপটাও আছে। তো এইগুলো কিন্তু নয়, আমি নারী কেন্দ্রিক পুরুষ কেন্দ্রিক ছবি করি না, আমি বিষয় কেন্দ্রিক ছবি করি। এটা আপনাকে বুঝতে হবে, আমি বিষয়টাকে নিয়ে ছবিটা করি। আমার ছবিতে কখনো পুরুষকে আমি কোনো অংশে কম দেখাই না, আমার ছবিতে পুরুষ কখনো স্ত্রৈণক নয়, আমার ছবিতে পুরুষরা মানে কোনো রোল নেই, তাদের কোনো ক্যারেক্টার নেই, এরকম নয়, কিন্তু তারা ভীষণ ইম্পর্টেন্ট। তবে হ্যাঁ, সেখানে কি হয়তো মহিলাদের সেটা হয়তো বেশি হচ্ছে বা মহিলারা হয়তো লিড করছে, কিন্তু তাতে অসুবিধাটা কোথায়? মানে আমি তো একটা গল্প বলছি, আমি সেই গল্পের মধ্যে যদি আমি আমার লিডটাকে যদি ফিমেল প্রোটাগনিস্ট বেছেই নিই, তাতে কোনো অসুবিধা তো নেই। তার মানে এই না যে আমি কোনোদিনও পুরুষ কেন্দ্রিক ছবি করব না, নিশ্চয়ই করব, কিন্তু এইটা কোনো কনসিয়াস মাইন্ডে আমি শুধু মহিলা কেন্দ্রিক ছবি করব এটা না। আর এই প্রশ্নটা করেছেন, মানে আমি দর্শকদের উদ্দেশ্যে বলতে চাই, মানে এটা আমাকে অনেক ফেস করতে হয়েছে এখানে এবং বম্বেতেও। হিরোরা বলে আরে আপ তো লড়কিयों को लेके फिल्म करते हैं, हमारे लिए तो कोई सब्जेक्ट है ही नहीं।
लेकिन जब एक हीरो के ऊपर फिल्म होता है तब वहाँ कोई लड़कियां नहीं भी होती ऐसा है, नहीं लड़की बोलते। लड़की होती है, Right. वहाँ हीरोइन होती है। তো তব আপ কিউ নি বলতা তখন হিরোইনরা কেন বলে না আমাকে এসে যে আরে রাম তুমি তো শুধু হিরোদের নিয়ে ভাবো, আমাদের নিয়ে তো ভাবো না? মেয়েদের মধ্যে ইনসিকিউরিটিটা নেই, সেটাই বলতে চাইছি। আপনার মধ্যে সেই ইনসিকিউরিটি নেই যদি আপনার একটা মেল কালিগ যদি একটা ইনক্রিমেন্ট পেয়ে যায় বা একটা মেল কালিগ যদি একটা বড় জায়গায় পৌঁছে যায়, আপনি মন থেকে হয়তো খুশি হবেন, তার কাজটার জন্য খুশি হবেন এবং হয়তো তাকে গিয়ে কংগ্রাচুলেশনটা করবেন। কিন্তু সেইটাই যদি একটা আপনার উন্নতি হয় এবং সেখানে যদি একটা অন্য কোনো থাকে, অন্য জেন্ডার থাকে, তার হয়তো মনে হবে যে ও কী করে পেলো। এই স্ট্রাকচারটা নিয়ে তো লড়াই, এটাই আমার রুক্মিণীর লড়াই। তাহলে আবার একদম ইন্টারভিউ শেষে ফিরে আসি সেই বিনোদিনীতে, যে বিনোদিনী সেই সময় দাঁড়িয়ে কিন্তু এই পুরুষতান্ত্রিকতার বিরুদ্ধেই লড়েছিলেন এবং তিনি চেয়েছিলেন তার নামে একটা থিয়েটার হোক, যেটা তখন হয়নি, এখন হলো। এতদিন পরে 141 বছর পরে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের একদম উদ্যোগে এটা হয়েছে এবং সেইখানে পরপর শো যাচ্ছে হাউসফুল। একদম কেমন লাগছে, রমরমিয়ে চলছে। আর এইটাই একটা, এবং এরপরে আমার মনে হয় এটা একটা সিনেমার জায়গায় নিশ্চয়ই সেটা দর্শক পছন্দ করেছেন, এটা আমি মাথা পেতে নিলাম তাদের ভালোবাসাটা। কিন্তু আমার মনে হয় এটা একটা নস্টালজিয়া কাজ করছে কোথাও গিয়ে। যারা স্টার থিয়েটার উর্ফ এখন বিনোদিনী থিয়েটার, ওইখানে বসে একটা 70mm পর্দায় এই গল্পটা দেখছে, তারা কিন্তু ইতিহাসটা ফিল করছে ওখানে বসে, যে এইটাই সেই অডিটোরিয়াম, এখানেই সেই অন্যায় হয়েছিল আর আজকে এখানেই না এটা হলো। মানে এইটা তো একটা আলাদা ফিলিং, এটা তো কোনো মানে বিশ্ব সিনেমার দরবারে হয়নি। ঠিক, যে আমি একটা সিনেমা যেটা আমি ঐতিহাসিক ওই জায়গাটায় বসে আমি ফিল করতে পারছি যে কি হয়েছিল। এইটা তো আমার মনে হয় কোথাও কি, যেমন কালকে বোধ হয় 80 চালে মজার চালে রুক্মিণী বলছেন, আমরা কি তাহলে গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডে যেতে পারি? তখন একজন বরিষ্ঠ একজন সাংবাদিক ছিলেন, উনি বললেন যে হাসাহাসি করছি কিন্তু অ্যাকচুয়ালি অ্যাপ্লিকেশন দেওয়া উচিত, কেন না? কারণ গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডে তো এই জিনিসটা হয়নি। আমার তো মনে হচ্ছে আমরা মানে আরে ধুর এরকম হয় নাকি, কিন্তু অনেক কিছুই তো হচ্ছে। হ্যাঁ মানে সেটা তো আবেদন দিয়ে দেখো এর আগে কেউ করেছে কি করেনি, যদি না করে তাহলে তুমি গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডের চলে গেলে যাওয়া হচ্ছে। আমি জানি না কি করে করতে হয়, তবে ডেফিনেটলি আমি তো চাইবো কি মানে গিয়ে যাচাই করতে যেটা হোক, মানে এটা কিন্তু বিশ্ব বাংলা সংবাদেরই ব্রেকিং যে বিনোদিনী কে নিয়ে গিনেস বুকে নাম তোলার জন্য, কারণ বিনোদিনী থিয়েটারে বিনোদিনীর রিলিজ এটা ওয়ার্ল্ডে আর কোথাও তার নামে তার থিয়েটারে তারই বায়োপিকের রিলিজ এটা কখনো হয়নি, কোথাও হয়নি। সুতরাং এইটাকে গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডে নিয়ে যাওয়ার চেষ্টার জন্য কিন্তু আবেদন যাচ্ছে। এবং অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে এতটা সময় দেওয়ার জন্য এবং এই সব কথা শেয়ার করার জন্য। থ্যাংক ইউ জয়িতা, খুব ভালো লাগলো, খুব ভালো। ছবিটা দেখো, সবাইকে বলো ছবিটা দেখতে। আপনাদের কাছে বিনীত অনুরোধ ছবিটি প্রচুর জায়গায় চলছে, মানুষ ভালোবাসা দিচ্ছে। বিনোদিনী একটি উপাখ্যান, আপনারা মা, মাসি, বোন, বাবা, ভাই, দাদা, দাদু সবাইকে নিয়ে যান, খুব ভালো লাগবে। ছবিটা দেখে আমাদের জানাবেন, ট্যাগ করবেন আমাকে আর রুক্মিণীকে, আমরা নিশ্চয়ই উত্তর দেব। এবং এই রুক্মিণীর আরও ইন্টারভিউ, এই বিনোদিনী সম্পর্কে খবর এবং অন্যান্য আর সব খবরের জন্য আপনাদের চোখ থাকুক এখন বিশ্ব বাংলার ফেসবুক, ইউটিউব এবং পোর্টালে। নমস্কার। নমস্কার।